আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক আজও অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ 11 ঘণ্টা বন্ধ থাকে। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে চলছে 48 ঘণ্টার হরতাল। সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন পয়েন্টে বুধবার তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ। সকাল 9টার দিকে ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ডের কাছে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে করে মহাসড়কের দুপাশে দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। ভোগান্তিতে বসে রয়েছি, এটা কষ্ট না খেয়ে না দিয়ে বসে রয়েছি, ভাঙা যে খাতে চাই। এই অবস্থা ভাই, আপনারা উপরে লেভেলে দিয়ে আমাদের একটু বাঁচান। এই অবস্থা আমরা চলতে পারি নাকি, মানুষের হয়রানি। এদিকে বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টানা 48 ঘণ্টার হরতালে বন্ধ রয়েছে দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে বাস চলাচল। এই হরতালের কারণে আমার আয় বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। এখন নিরুপায়, বাজারঘাট নেই, ঘরে চাল কিনতে পারতেছি না। আমার সংসার তছালই দিবে। হরতালের সমর্থনে সব হাটবাজার ও দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান বিক্ষোভকারীরা। দাবি একমাত্র 4টি আসন আমাদেরকে এটা দিতে হবে। 3টি আসনের যে প্রজ্ঞাপন জারি করেছেন বাগেরহাটবাসী এটা মানে না। মালিকদের সমর্থনে আজকে এই হরতালের একত্রতা ঘোষণা করছি এবং এদেরকে সমর্থন করছি এবং আমরাও রাজপথে আছি এই দাবির পরিপ্রেক্ষিতে। সম্প্রতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে 300 আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট দেয় নির্বাচন কমিশন। এতে ঢাকার 8টি সহ মোট 46টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় নাটা ফাসার ও শরীফ নামে আরও 2 জন আহত হন। বুধবার ভোরে মোহাম্মদপুরের নবীনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হানিফ ও সুজন। আহতরা পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা সক্রিয় ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে নবীনগর ও বসিলা 40 ফিট এলাকায় খালের সাঁকোর কাছে কয়েকজন ছিনতাইকারী অস্ত্র নিয়ে ছিনতাই করে। পরে ভোর 4টার দিকে আবারও ছিনতাই করতে আসলে এলাকাবাসী 4 জনকে গণপিটুনি দেয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এই এলাকায় তারা প্রকাশ্যে ছিনতাই করে আসছিল। বহুবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়ে তারা। যদিও হতাহতদের স্বজনরা এমন অভিযোগ অস্বীকার করেছে। মালিক নামে একটা লোক ডাকছে জানি বেদিকা আয়া ওইখানে ওরে ডাইকা আইনা ওইখানে গণপিটুনি দিছে। ওর লগে যদি একটা ছুরি পাইতো তাইলে বুঝান যাইতো যে না এই পোলার সাথে ছুরি পাইছি। কেন এই বাইন দেয়া 5 মিনিট রড দিয়া আমার বাইরে পিটাইয়া ছিনতাইকার করে পুলিশের দ্বারা ধরাই দিছে। গত সংসদ নির্বাচনের চেয়ে এবার প্রায় 500 ভোট কেন্দ্র বাড়াতে চায় ইসি। এ লক্ষ্যে 42,618টি কেন্দ্রের খসড়া তালিকা বুধবার প্রকাশ করে নির্বাচন কমিশন। এর উপর দাবি আপত্তি নেওয়া হবে 25 সেপ্টেম্বর পর্যন্ত, যার নিষ্পত্তি হবে 12 অক্টোবর। এরপর 20 অক্টোবরে ভোট কেন্দ্রের চূড়ান্ত সংখ্যা জানাবে কমিশন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও ডিসেম্বরে তফসিলের লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছে ইসি। রোডম্যাপ অনুযায়ী বুধবার ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করে কমিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল 42,150টি। এবার ভোটার সংখ্যা 12,61,61,201 জন। প্রতি 3,000 ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট 42,618টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রতি 600 পুরুষের জন্য থাকবে একটি ভোট কক্ষ। সে হিসাবে মোট কক্ষ থাকবে 1,14,939টি। আর 500 জনের জন্য একটি কক্ষ ধরে নারীদের ভোটের জন্য থাকবে 1,29,107টি কক্ষ। গতবারের ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 42,150 আর কক্ষের সংখ্যা ছিল 2,61,472। এটা দ্বাদশ আপনার সংসদ নির্বাচনে। আর এবার সেটার সংখ্যা বেড়েছে 42,150-এর জায়গায় এটা দাঁড়িয়েছে 42,618। আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হবে 20 অক্টোবর। দাবি আপত্তির জন্য 25 সেপ্টেম্বর পর্যন্ত। দাবি আপত্তি নিষ্পত্তি আমরা করব ইনশাআল্লাহ 12 অক্টোবর এবং চূড়ান্তটা আমরা করব 20 অক্টোবর।
এদিকে সরকারের ইচ্ছা থাকলেও সিসি এবং সইরে পড়ার যোগ্য ক্যামেরা স্থাপনে অপারগতা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম। জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভোট দিয়ে শিক্ষার্থীরা যে আস্থা দেখিয়েছে তার প্রতিদান দেবে ঐক্যবদ্ধ ছাত্রজোটের নেতাকর্মীরা। সকালে সিনেট ভবনে ডাকসু চূড়ান্ত ফল ঘোষণার পর এ মন্তব্য করেন শিবির নেতারা। ইতিহাসে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর উচ্ছ্বসিত ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কিভাবে সাজাতে চান সে কথা জানিয়েছেন বিজয়ী নেতারা। নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, এই বিজয় শিক্ষার্থীদের, নারীসহ সবার নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাই মূল লক্ষ্য। জুলাই বিপ্লবে আমাদের বোনদের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি, তারা আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব। নতুন জিএস এস.এম. ফরহাদ জানান, ডাকসু হয়ে উঠবে শিক্ষার্থীদের অধিকার রক্ষার মঞ্চ। আমাদের আমানতের যে প্র্যাকটিস, যে আমানতটা আমরা কিভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা, শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কিভাবে করবো, সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ করার মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। ডাকসুর 12টি সম্পাদকীয় পদের 9টিতেই জিতেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা, বাকি 3টিতে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বহুদিন পর নির্বাচন হওয়ায় কিছুটা ত্রুটি বিচ্যুতি হয়েছে বলেও দাবি তার। বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র শিবির সংগঠনের নামে ভোটে অংশ নেয়নি, বিপরীতে ছাত্রদল তাদের নামে নির্বাচন করেছে। ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে অনেক জাতীয় নেতা উঠে আসে, তাই নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। দেশের বিভিন্ন সংকটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান বিএনপির এ নেতা। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দিন শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সবাইকে অভিনন্দন জানাবো, এটাই আমাদের রীতি হবে। এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যা কিছুই হয়েছে, সামাজিক পরিবর্তন হয়েছে, ছাত্র সংসদগুলোর নির্বাচনের মধ্য দিয়ে সেটা হয়েছে, অথবা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সেটা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য বুথ তৈরির কাজ শেষ হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। হল সংশ্লিষ্টরা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকালের মধ্যে হলগুলোতে বুথ বানানো শেষ করা হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। এখন প্রতিটি হল ভোট গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 21টি হলের 224টি বুথে 11,897 জন শিক্ষার্থী ভোট দেবেন। জাকসু নির্বাচনে ভিপি পদে 9 জন, জিএস পদে 9 জন সহ মোট 178 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 4টা করে বুথের উপর একটা করে কিন্তু সেপারেটর আছে, লেন তৈরি করা আছে, প্রত্যেকে যেতে পারবেন এখানে। এবং বুথের মধ্যে দেখছেন ব্লু, এখানে গ্রিন কালার দেখতে পাচ্ছেন, যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে সিম্বলাইজ করে। আর আপনারা দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে। প্রত্যেকটা হলেই এরকম ব্যবস্থা আছে সিসি ক্যামেরা, যেন প্রতিটা মুহূর্ত আমরা জনগণকে দেখাতে পারি কি অবস্থা। জাকসু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান ও পরমত সহিষ্ণুতাকে ত্বরান্বিত করতে চায় নির্বাচন কমিশন। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। বলেন, উৎসবমুখর পরিবেশে চাকসু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চাকসু নির্বাচন ঘিরে আচরণবিধি চূড়ান্ত হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা হবে।
কোনো পক্ষের অভিযোগ থাকলে তাও খতিয়ে দেখা হবে। নির্বাচন কমিশনার মনিরুদ্দিন আরও বলেন, ডাকসু নির্বাচনে যেসব বিষয়ে সমস্যা তৈরি করেছে সেসব মাথায় রেখেই চাকসু নির্বাচন পরিকল্পনা সাজানো হচ্ছে। আমরা চাই যে আমাদের এই কার্যক্রমটাও স্বচ্ছ এবং সবার কাছে উন্মুক্ত থাকে। পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকারের সন্ধান পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংক শাখায় 128 নম্বর লকারটি তার, যা জব্দ করেছে সিআইসি। দুটি ব্যাংক হিসেবে মোট 56 লাখ টাকার সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। তবে একটি চাবি শেখ হাসিনার কাছে থাকায় তা খোলা সম্ভব হয়নি। কেন্দ্রীয় ব্যাংক বলছে যথাযথ নিয়ম মেনেই লকার খুলতে হবে। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক সম্পদের খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন দুদক, যার বেশিরভাগই তার বিরুদ্ধে গোপন করার অভিযোগ। এবার রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংকে একটি লকারের খোঁজ পায় এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। সকাল 10:30টায় সেখানে অভিযান পরিচালনা করেন তারা। পাশাপাশি একই ব্যাংকে শেখ হাসিনার নিজ নামে একটি 12 লাখ টাকার এফডিআর এবং যৌথ নামে 44 লাখ টাকার এফডিআরের তথ্য পায় এনবিআর। জানা যায় শেখ হাসিনা ওই লকার খুলতে 2 বার ব্যাংকে গিয়েছিলেন, তবে লকারের 2টি চাবির একটি শেখ হাসিনার কাছে থাকায় সেটি খোলা সম্ভব হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানায়, এই লকার ভাঙতে হলে সবার আগে দিন তারিখ ঠিক করে সংশ্লিষ্ট সবাইকে জানাতে হবে এবং আইন অনুসরণ করে তা খুলতে হবে। যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই লকারটা, তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন, এবং যদি এটা না হয়ে থাকে তাহলে আদালতের নির্দেশে এই ধরনের এইটার খোলার ব্যবস্থা গ্রহণ করা যায়। এটি ভাঙার পর যা পাওয়া যাবে তা রাষ্ট্রীয় কোষাগারে রাখা হবে বলে জানান তিনি। এর আগে ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সিআইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও পূবালী ব্যাংক লকারের কোনো তথ্য দেয়নি। পরে অনুসন্ধান করতে অভিযানে নামে এনবিআরের গোয়েন্দা সেল সিআইসি। সম্প্রতি ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে রাজুকের 60 কাঠার সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা সহ তার পরিবার এবং সংশ্লিষ্ট 23 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে সংস্থাটি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 150 কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে এস আলমের কর্ণধার সাইফুল আলম এবং শিকদার গ্রুপ সংশ্লিষ্ট 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নাম সর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে এই টাকা আত্মসাৎ করে অভিযুক্তরা। বুধবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে এ তথ্য জানান মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। স্বাস্থ্যের কেনাকাটায় সিন্ডিকেট করে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারের জন্য দীর্ঘদিন ধরে আলোচিত মিঠু। সেই অর্থ শিকদার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে পাঠানোর মধ্য দিয়ে উক্ত অর্থ আত্মসাৎ সহ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ট্যাক্স কমানোর আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। বলেন, ট্যাক্স কমানোর প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। বুধবার বিকেলে এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, ভ্যাট সংগ্রহে বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটি বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এছাড়া যাদের বন্ড সুবিধা নেই তারাও ব্যাংক গ্যারান্টি দিয়ে মালামাল রপ্তানি করতে পারবে বলেও জানান তিনি। এতে ব্যবসায়ী প্রতিনিধিরা তৃণমূল পর্যায়ে সংকটের কথা তুলে ধরেন। রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এর আগে পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করেন পরিবেশ কর্মী আমিরুল রাজীব, অধ্যাপক আনু মোহাম্মদ ও অধ্যাপক গীতিয়ারা নাসরিন সহ 9 জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ 7 দফা দাবিতে অনশন শুরু করেছেন অধিকার সচেতন শিক্ষার্থীরা। দুপুর থেকে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সামনে কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান বেশ কয়েকদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন তারা। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেয়া 8 সেপ্টেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেয়া হয়। সময় পার হওয়ার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রক্টর অফিসের সামনে অনশনে বসেছেন তারা। এ সময় প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির উদাসীনতার কারণে 7 দফা দাবি বাস্তবায়ন করা যায়নি বলে অভিযোগ তাদের। এর আগে প্রশাসনের উদ্যোগে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও তালিকা প্রকাশ, ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ব্যবস্থা করা সহ 7 দফা দাবি জানিয়ে আসছিল তারা। আমাদের দাবিগুলো আদায়ের ক্ষেত্রে প্রশাসনের কাছ থেকে আমরা সেই পরিমাণ আন্তরিকতা পাচ্ছি না আমাদের দাবিগুলো পূরণের ক্ষেত্রে। এক প্রকার বাধ্য হয়ে আজকে আমরা অনশনে বসছি। ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে 10 কাঠা প্লট নেয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এদিন সকালে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে খায়রুল হককে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। গত 6 আগস্ট দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি করেন। এতে খায়রুল হক সহ 8 জনকে আসামি করা হয়। বিচারপতি খায়রুল হক আদালতকে বলেন, কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। রাজুকের যে অভিযোগ সে টাকা পরিশোধ করা হয়েছে। বয়স এবং স্বাস্থ্য বিবেচনা করে জামিন আবেদন করেন তিনি। ওনার বিরুদ্ধে এই যে 4,74,474 টাকা 240 টাকা সুদ মওকুফের মতো বিশাল বড় মহাসমুদ্রের মতো একটা অভিযোগ এনেছেন। এই রাষ্ট্রপক্ষ কর্তৃক অভিযোগ আনয়ন করা হয়েছে। এই অভিযোগের সত্যতা প্রমাণ করতে হলে ওনার সুস্থতা প্রয়োজন। টানা তৃতীয় দিনের মতো দাম বাড়ল স্বর্ণের। এবার ভরিতে বেড়েছে 3,138 টাকা। 22 ক্যারেট বিক্রি হবে 1,85,947 টাকায়। মঙ্গলবার রাতে টানা 7ম দফা স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে। এ নিয়ে চলতি বছর মোট 52 বার দেশে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 36 বার আর কমানো হয়েছে মাত্র 16 বার। স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে 22 ক্যারেটস 1 ভরি রূপা বিক্রি হচ্ছে 2,811 টাকায়। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।